অনেক অনেকজন মোটামুটি 91 জন আপনারা ক্লাসে জয়েন করেছেন। তো সবাইকে স্বাগতম, ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাস। আপনারা সবাই টেট পরীক্ষার প্রস্তুতির জন্য রেডি হচ্ছেন, এই জন্য এই ক্লাসে এসছেন। তো যাই হোক, সেই কথা আর আমরা আগে হয়তো বাড়াবো না। আপনারা হয়তো জানেন যে আগামী বছর মার্চ মাসের মধ্যে আমাদের আপার প্রাইমারি যেটা পরীক্ষা, সেই পরীক্ষা মানে কমপ্লিট করার একটা নির্দেশ আছে, এবং এই সেই কাজেই আমরা আগে বাড়ছি, আগে এগোচ্ছি। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন যে সিলেবাসটা কি। সিলেবাস মানে আমাদের যদি দেখি, আমাদের চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়, আমাদের বাংলা ইংরেজি থাকবে, তার সঙ্গে সঙ্গে সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান, এই দুটো আলাদা আলাদা সাবজেক্ট কম্বিনেশনে আমাদের এই টেট পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের পার্ট। সামাজিক বিজ্ঞানে যদি আমরা দেখি সিলেবাসটা, তাহলে মোটামুটি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা আমরা সিটেট নামে জানি, সেই সিটেট এর আদলেই সেটা আমাদের এই সিলেবাসটা। এখানে আমাদের তিনটে মেইন জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের পার্ট হিসেবে ভূগোল, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। এই তিনটা পার্ট নিয়ে আমাদের সোশিও পলিটিক্যাল লাইফ, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই সামাজিক বিজ্ঞান পুরো বিষয়। তো আজকে আমরা সামাজিক বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ভূগোলের একটা আমরা ছোট্ট একটা টপিক নিয়েছি, সেটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগতের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। আপনারা সবাই পড়েছেন ক্লাস 6 থেকে। যদি আপনারা দেখেন ক্লাস 6 যদি আপনি কথা মনে করেন, তাহলে দেখবেন সৌরজগতের ব্যাপারটা খুব একটু ইন্টারেস্টিং ছিল। আর এখন যখন ক্লাসটা করব, আমি আশা করব যে আপনাদের খুব ভালো লাগবে ক্লাসটা, কারণ ক্লাসটা হচ্ছে একদমই প্র্যাকটিক্যাল। কারণ আমরা যখনই আকাশের দিকে তাকাই, তখনই সৌরজগতের বিভিন্ন জিনিসগুলো আমাদের মাথায় আসে। তো তার আগে আমরা এটা মানে দেখবো যে আসলে একবার আমরা রিভিশন করে নিব যে আমরা কি পড়েছিলাম। আর পড়ার পরে আমরা কিছু কিছু জিনিস আমরা দেখবো যে কতটা আমরা রিভাইজ করতে পারছি, কতটা আমরা রিমাইন্ড করতে পারছি। তো যাই হোক, সৌরজগতের ব্যাপারটা হচ্ছে কি যে এই কোনো মেসেজ আসছে, আমাকে যদি কোনো মেসেজ আসে তাহলে আমি এখানে দেখতে পাবো না হয়তো। তো ডাইরেক্ট কোনো ইয়ে হলে আপনারা বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা স্যার, মনে হচ্ছে একটু নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, নেটওয়ার্ক আমার তরফ থেকে মোটামুটি মনে হয় ঠিক আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আমি ট্রাই করব। হ্যাঁ, তো সৌরজগৎটা আসলে কি? সৌরজগৎ যদি আপনি দেখেন, তো আপনার রাত্রের আকাশ হোক আর দিনের আকাশ, রাতের আকাশটা যদি দেখেন, তাহলে আপনারা হয়তো সেই রকম লক্ষ্য করেননি যে রাতের আকাশটার ব্যাপারটা। রাতের আকাশে আমরা সাধারণত একগুচ্ছ তারা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে চাঁদ এবং কিছু উজ্জ্বল তারা। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু চলন্ত তারার মতো বা তারা খসায় মাঝে মাঝে, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু আকাশটা কি শুধুমাত্র এটুকুই? না, আমরা অ্যাকচুয়ালি আকাশটা যেটা দেখবো, সেটা এখন যেটা দেখবো, আজকের পর থেকে আকাশকে দেখার একটা নতুন আপনার অভিজ্ঞতা হবে। তো সৌরজগৎটাকে যদি আমরা ভালোভাবে জানার চেষ্টা করি, তো সৌরজগৎ কি? সৌরজগৎ যদি দেখি, তো এখানে আমাদের সাইডে আপনি দেখতে পাবেন যে এখানে সৌরজগৎ হলো সূর্যকে কেন্দ্র করে আমাদের সূর্যের আশেপাশে একটা মহাকাশীয় একটা পরিবার। সেখানে আছে গ্রহ, সেখানে আছে গ্রহাণুপুঞ্জ, সেখানে আছে বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, সব নিয়ে আমাদের এই সৌরজগৎ। সৌরজগতের আমরা যদি বলি পরিবারের প্রধান, তাহলে হচ্ছে আমাদের সূর্য। তাহলে সূর্যটা কি? তাহলে সূর্য হচ্ছে যে আমাদের সোলার সিস্টেমের মাঝখানের যেটা, মানে আমাদের সোলার সিস্টেমের কেন্দ্র যেটা, সেটাই হচ্ছে আমাদের সূর্য। গ্রহসমূহ সূর্যকে প্রদক্ষিণ যে করছে এখনো পর্যন্ত, এখন 8টা গ্রহ, সেই 8টা গ্রহ যে প্রদক্ষিণ করছে, মানে চারপাশে ঘুরছে, সেগুলোকেই আমরা এখনো গ্রহসমূহ বলছি।
কারণ আমরা সোলার সিস্টেমের ভিতরেই সোলার সিস্টেমকে নিয়েই কথা বলছি। উপগ্রহ কি তাহলে? একটা নতুন টার্ম। উপগ্রহ হচ্ছে যে গ্রহকে যারা প্রদক্ষিণ করে, সেটাই হচ্ছে উপগ্রহ। আবার একটা নতুন টার্ম সেখানে আছে, গ্রহাণু। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী একটা বেল্ট আছে, যেটাকে আমরা গ্রহাণু বেল্ট বলি। সেই বেল্টে অনেক অসংখ্য ছোট 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 পাথর, অনেক ছোট ছোট গ্রহাণু আছে, যেটা অ্যাকচুয়ালি গ্রহ নয়, কিন্তু গ্রহর মতোই অনেক পাথরের মতো জিনিস ঘুরে বেড়ায়, সেটাকে আমরা গ্রহাণু বলি। তো এই সমস্ত নিয়ে আমাদের এই সৌরপরিবার। কিছু কিছু মহাকাশীয় বস্তু আছে, যে বস্তুগুলো আপনাদের সামনে দেখতে পাবেন। নক্ষত্র, গ্রহ, নক্ষত্র এবং গ্রহর কিছু বেসিক ডিফারেন্স আছে, খুবই মৌলিক পার্থক্য, যেটা আমরা খালি চোখেও যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন যদি আমরা রাত্রের আকাশে দেখি কোনো তারাকে, যদি একদম কন্টিনিউয়াস দেখতে থাকি, তাহলে যে তারাগুলো, যে তারার মতো বস্তুগুলো, খালি চোখে তো আমরা বুঝতে পারবো না কোনটা গ্রহ কোনটা নক্ষত্র। তো যে তারাটা আমরা দেখবো যে টিমটিম করছে, যেটা মনে হচ্ছে নিভছে জ্বলছে নিভছে জ্বলছে, সেটা হয়তো আমরা সেটা হচ্ছে আমাদের নক্ষত্র। এবং যদি যদি সেই নক্ষত্রটা যদি একদম টিমটিম না করে, তাহলে আমাদের জানতে হবে সেটা গ্রহ। তো আজ থেকে আমাদের একটা কাজ, যখনই আমরা আকাশের দিকে তাকাবো রাত্রে, আমাদের দেখতে হবে যে গ্রহ কোনটা নক্ষত্র কোনটা। তো এখানে যদি আমরা দেখি, এখানে যেটা আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে কি, নক্ষত্র হচ্ছে যার নিজস্ব আলো এবং তাপ দুটোই আছে, সেটা হচ্ছে আমাদের নক্ষত্র। সেটা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসে পূর্ণ। সেটা এখানে নক্ষত্রের কথা বলতে আমাদের সূর্যের কথা বেশি বলছি। পারমাণবিক ফিউশন প্রক্রিয়া শক্তি উৎপাদন করে, মানে একটা পরমাণু একটা পরমাণুর সঙ্গে সংযোগ হয়ে একটা এখানে শক্তি উৎপাদন করে। উদাহরণ হিসাবে যদি দেখি, সূর্য এবং ধ্রুবতারা। ধ্রুবতারার কথা নাম শুনলাম, অনেকজনই আপনারা নাম জানেন ধ্রুবতারা কি, কিন্তু একটা দারুণ জিনিস যে আমি আমি নিজস্ব ক্যারিয়ারে দেখেছি যে ধ্রুবতারার ব্যাপারটা, ধ্রুবতারার নাম শুনলেও বেশিরভাগই মানুষ, মানে বেশিরভাগ বলতে 100 জনে 95 জন মানুষই ধ্রুবতারা চেনেন না। ধ্রুবতারা কোনটা ওটা চেনেন না, কারণ ধ্রুবতারাকে খোঁজার একটা পদ্ধতি আছে, হয়তো এই আলোচনার মধ্যে আমি ওটাও আপনাদের বলবো। তো যাই হোক, এটা হচ্ছে নক্ষত্র। ধ্রুবতারাকে আমরা পোলারিস বলি ইংরেজিতে। আর সূর্য মানে হচ্ছে আমাদের সান। গ্রহ তাহলে কি? গ্রহটা যদি দেখি, তাহলে গ্রহের নিজস্ব আলো এবং তাপ দুটোই নেই। ও সূর্যের বা যে কোনো নক্ষত্রের আলোয় আলোকিত হয়, এবং সেটা সেই জন্য আমরা দেখতে পাই। এটা কঠিন হতে পারে বা গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত হতে পারে। আর এটা নিয়মিত কক্ষপথে নক্ষত্রকে বা আমাদের সোলার সিস্টেমের যদি কথা বলি বা সৌরমণ্ডলে, তাহলে সূর্যকে প্রদক্ষিণ করে। এটাই হচ্ছে আমাদের বেসিক মৌলিক ডিফারেন্স নক্ষত্র এবং গ্রহের মানে মধ্যে। আচ্ছা, সূর্যকে আমরা সূর্য বলেই বেশি জানি, আমরা তারা বলে খুবই কম জানি। ঠিক আছে, সূর্য আমাদের সব থেকে প্রিয়, সব থেকে কাছের আমাদের তারা। সূর্য কি আমাদের নক্ষত্র। সূর্যের যদি বৈশিষ্ট্য হয়, তাহলে সূর্য যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। মাঝারি কেন বললাম? কারণ আমাদের আশেপাশে, আমাদের মহাশূন্যে সূর্যের থেকে অনেক বড় বড় তারা আরো রয়েছে, কিন্তু যেহেতু আমাদের কেন্দ্রে, সোলার সিস্টেমের কেন্দ্রে এই 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 তারা, আমাদের এই তারা রয়েছে, সেই জন্য আমরা এটাকে এইটার ব্যাপারে কথা বলছি, এটি মাঝারি ধরনের একটি তারা। তো এটা যদি কিছু ইনফরমেশন দেখি, তাহলে পৃথিবী থেকে এর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, এবং এর তাপমাত্রা, যেটা এর সূর্যের যেটা পৃষ্ঠের তাপমাত্রা, সেই তাপমাত্রাটা হচ্ছে 5500 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই সেটা অনেক, তাই না? যাই হোক, তো সূর্যের মধ্যে ক্রমাগত ফিউশন ঘটছে, যার ফলে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। যে এমন শক্তি উৎপন্ন হয় যে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। নেক্সট আমরা দেখব যে আমাদের এই গ্রহগুলো আছে, এই গ্রহের ওভারভিউ যদি আমরা দেখি, আমাদের প্রধান কটি গ্রহ আছে? আমরা একটু আগে বললাম 8টি গ্রহ রয়েছে। এই 8টি গ্রহের মধ্যে দুই ভাগে ভাগ করা যায় গ্রহগুলোকে। একটি হচ্ছে আভ্যন্তরীণ গ্রহ, এবং বাকি 4টি হচ্ছে বাহ্যিক গ্রহ। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট। কেন? এই দুটো মাঝে মাঝেই আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই দুটো জিজ্ঞাসা করা হয়, যে হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে এরকম দেওয়া থাকলো যে আভ্যন্তরীণ গ্রহের একটি উদাহরণ, হয়তো 3টি হয়তো বাহ্যিক গ্রহের উদাহরণ দেওয়া থাকলো, মানে অপশন দেওয়া থাকলো, একটি হয়তো
অভ্যন্তরীণ গ্রহের থাকে। তো এইভাবে এখানে দেওয়া থাকে। তো তাহলে যদি আমরা দেখি যে অভ্যন্তরীণ যেগুলো গ্রহ, সেগুলো গ্রহগুলো কি কি? প্রথমে আমরা দেখব বুধ, সূর্যের সবথেকে কাছের গ্রহ। সেকেন্ড যদি দেখি শুক্র, এটা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। মানে ওটা সেকেন্ড, মানে দূরত্ব যদি দেখি দূরত্ব হিসাবে, তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের শুক্র, তারপরে আমাদের পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আমরা জানি রেড প্ল্যানেট বা লাল গ্রহ নামে পরিচিত। তো এটা এই ইনফরমেশন গুলো এখানে এই চ্যাপ্টারতে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে এই কয়েকটা ইনফরমেশন যেগুলো বললাম সেগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে 4টি আমাদের অভ্যন্তরীণ গ্রহ আর 4টি হচ্ছে বাহ্যিক গ্রহ। তো এই 4টি কি কি বলে দিলাম, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গ্রহ। এবার বাহ্যিক গ্রহগুলো আমরা দেখব। বাহ্যিক গ্রহ আমরা যদি দেখি, তাহলে একটু একটু পর দেখব। আমরা তার আগে এই অভ্যন্তরীণ গ্রহগুলোর ব্যাপারে একটু জেনে নিই, এদের একটু একটু ইনফরমেশন। এগুলো আমাদের সাধারণত বইয়ে অনেক ডিটেইলে এগুলো দেওয়া থাকে। এখানে পাওয়ার পয়েন্ট স্লাইডে আমরা ওর মেন ইনফরমেশন গুলো দেখব। এটাকে দ্রুততম গ্রহ বলা হয়। কেন দ্রুততম গ্রহ বলা হয়? কারণ এটি সূর্যকে প্রদক্ষিণ করতে মাত্র 88 দিন সময় লাগে। 88 দিন মানে আমাদের 88 দিন। আমাদের পৃথিবীর যেটা দিন হয় 24 ঘন্টা একদিন, সেটা 88 দিন লাগে আমাদের এই বুধ গ্রহের পৃথিবী মানে সূর্যের চারপাশে ঘুরতে। এবার বুধ হচ্ছে, আমরা জানি, যদি জিজ্ঞাসা করা সব থেকে ছোট গ্রহ, তাহলে ছোট গ্রহ আমাদের বুধ, এবং সূর্যের সব থেকে কাছের গ্রহ। কাছের গ্রহের জন্য কি হয়, এর তাপমাত্রা প্রচুর, এর দিনে 427 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে যায়, এবং যেহেতু এটা একটা কঠিন গ্রহ, এর এটা এটা রাত্রে যে এর উল্টোটা হয়ে যায়, এর তাপমাত্রা -180 ডিগ্রি পৌঁছে যায় এর বুধ গ্রহে। আচ্ছা, এর কোনো উপগ্রহ নেই। উপগ্রহ মানে আমাদের যেমন পৃথিবীর একটা সুন্দর উপগ্রহ আছে, যেটা আমরা রাত্রে ঝকঝক মানে পূর্ণিমার রাতে জ্বলজ্বল করে দেখতে পাই, সেটা হচ্ছে চাঁদ। বুধের কোনো কিন্তু আমরা জানতে পারলাম যে এর কোনো উপগ্রহ নেই। এবার শুক্র, খুবই ইন্টারেস্টিং। শুক্র পৃথিবীর যমজ। যমজ কেন বলা হয় আমরা দেখছি। আকার যদি দেখা হয়, তাহলে শুক্র গ্রহটি আকার এবং আকৃতিতে পৃথিবীর প্রায় সমান, এবং এই জন্য একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। ব্যাস যদি দেখায়, তাহলে 12,104 কিলোমিটার, এবং এই গ্রহটি বিপরীত ঘূর্ণন, মানে আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তো এটা হচ্ছে আমাদের বিপরীত ঘূর্ণন। মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করা হয় যে আমরা যেমন এই গ্রহ আমরা যেমন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তো এরা ক্লকওয়াইজ। তো এখানে লেখা আছে সাবসাব যে শুক্র গ্রহটি অন্যান্য গ্রহের বিপরীতে, মানে ঘড়ির কাঁটার দিকে নিজ অক্ষে ঘোরে, এবং এটি একটি অনন্য বৈশিষ্ট্য, মানে একটি দারুণ বৈশিষ্ট্য, যেটা শুধুমাত্র দুটো গ্রহেই এটা আমরা দেখতে পাই। এরপরে এটা কোনটা গ্রহ সেটা আমরা দেখবো, যে আর কোন একটা গ্রহ যেটা শুক্রের মতো ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এটাকে এখানেও কোনো শুক্র গ্রহের কোনো নিজস্ব উপগ্রহ নেই। এবার আসি আমাদের আমাদের গ্রহ, যেটা হচ্ছে পৃথিবী। নীল গ্রহ বলি আমরা, যেহেতু এখানে পৃথিবীর 70% আমরা জানি, 70% জল আর বাকি স্থল। তো এই যে জল, এই জলের জন্য আমরা উপর থেকে যখন আমরা রিমোট সেন্সিং বা আমাদের যখন মহাকাশ থেকে দেখা হয়, তাহলে তখন আমাদের পৃথিবীকে একদমই নীল দেখায়। অক্সিজেন আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডলে 21% অক্সিজেন রয়েছে, যার ফলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। চাঁদ আমাদের একটু আগে বললাম যে চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ, এবং সেটি প্রাকৃতিক উপগ্রহ। নেক্সট আমরা দেখি বাহ্যিক গ্রহ সমূহ। বাহ্যিক একটু এই যে 4টা আমরা দেখলাম, মঙ্গল হয়তো ছুটেছে এখানে, রাইট, মঙ্গল ছুটেছে। তো অভ্যন্তরীণ গ্রহ আমরা 4টা দেখলাম। এখন দেখব বাহ্যিক গ্রহ সমূহ। বাহ্যিক গ্রহ সমূহ কি কি? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবং 4টি গ্রহই যদি দেখি, তো মূলত এরা গ্যাস দিয়ে তৈরি। তো যদি প্রশ্ন আসে এইভাবে যে গ্যাসিয়াস গ্রহ কোনটা গ্যাসীয় পদার্থ দিয়ে গঠিত, তাহলে গ্যাস দিয়ে গঠিত, তাহলে এই 4টি গ্রহের আমাদের নাম মনে রাখতে হবে। তো বৃহস্পতি হচ্ছে আমাদের সব থেকে বৃহত্তম গ্রহ। মানে এখানকার এর নিজস্ব চাঁদই রয়েছে 79টি, এবং কখনো নাসা এটাকে আরো অনেক মানে এর সংখ্যাটা আরো বেশি বলে মনে করে, এবং এর
ডেটা, এক্সাক্ট ডেটা এখনো অ্যাভেলেবেল নেই যে এক্সাক্ট কতটা এর চাঁদ রয়েছে। তো যাই হোক, আমরা এখানে যে ডেটাটা পেয়েছি এনসিইআরটির বইয়ে সেটা হচ্ছে 79। আর মাত্র 10 ঘন্টায় নিজ অক্ষে একবার ও ঘূর্ণন সম্পন্ন করে, মানে যেটা আবর্তন সেটা 10 ঘন্টায় ও কমপ্লিট করে নেয় বৃহস্পতি। শনি যদি আমরা দেখি, শনি শনি একদম দারুণ একটা বলয়, যেটা বলয় থাকে পাশের ছবিতে তোমরা আপনারা দেখতে পাবেন যে কিভাবে শনির একটা দারুণ একটা বলয় রয়েছে। এই বলয়ের জন্যই এ অনেক অনেক বিখ্যাত, আর অনেকজন একে দেখার ইচ্ছা রাখে। তো একটা ইনফরমেশন এখানে বলে দিই, মানে শেয়ার করে রাখি, যদি কারো কাছে একটা সামান্য 10x জুমের যদি একটা দূরবীন থাকে, তাহলে আহ, আপনার কাছে যদি থাকে তাহলে আপনি কিন্তু রাতের আকাশে শনিকে যখন আকাশে শনির আগমন হবে তখন আপনি এই 10x জুম যেগুলো আপনার দূরবীন, সেই দূরবীন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই শনিকে মানে নিজের চোখে দেখতে পারবেন। তো শনি বললাম সুন্দর বলয়ের জন্য বিখ্যাত, এবং এর উপগ্রহ রয়েছে 82টি, 82। ঘনত্ব কম হওয়ার জন্য এই পানিতে ভাসতে পারে। এটার মানে কি, আমরা পানিকে যদি যদি ঘন ইয়ে করি, মানে এর যদি আমরা ডেনসিটি যদি 1 মনে করি, তাহলে এর থেকেও শনির ঘনত্বটা কম। মানে যদি বিশাল বড় শনির শনির আয়তনের থেকে যদি বিশাল বড়, ওর থেকেও বড় যদি একটা সমুদ্র থাকতো, তাহলে কিন্তু শনি ভাসতে পারে, এরকম টাইপের শনির ডেনসিটি এতটা কম। ইউরেনাস যদি দেখি, পাস হয়ে ঘূর্ণন করে। পাস হয়ে ঘূর্ণন মানে ওর ঘোরার স্টাইলটা একটু আলাদা। আমরা আমাদের যেমন 23.5 ডিগ্রি অক্ষে আমরা আমাদের পৃথিবী ঘোরে, ও একদমই 198 ডিগ্রিতে ঘোরে। নেপচুন, নেপচুন যদি দেখি সূর্য থেকে সব থেকে দূরের গ্রহ, এবং 165 বছর লাগে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে। তো এই আমাদের এগুলো ইনফরমেশন আমরা সহজে পেয়ে যাই, কিন্তু জাস্ট একটু আমাদের রিমাইন্ড করতে হবে, কারণ এগুলো আমাদের ছোট ছোট জিনিস মাঝে মাঝে আমাদের কখনো কখনো মিসিং হয়ে যায়। গ্রহগুলোকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে বৃহস্পতি সৌরজগতের রাজা। এটা আমাদের পৃথিবীর থেকে অনেক গুণ বড়। এর 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 মোটামুটি যদি আমরা দেখি, তো কয়েকশো পৃথিবী এর ভিতরে, মানে এর জায়গা হয়ে যাবে, এত বড় আমাদের সৌরজগতের এই গ্রহ বৃহস্পতি। আর এর এর যদি আমরা পাশের ছবিটা দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকটি ছোট ছোট, মানে অনেক রকমের দাগ দাগ আছে। অ্যাকচুয়ালি দাগ গুলো হচ্ছে বিশাল এক একটা ঝড় বয় সবসময়। আর এটা 300 বছরের বেশি ধরেও চলছে। সেটা সায়েন্টিস্টরা, অ্যাস্ট্রোনমাররা যতদিন থেকে এটা দেখছেন, সেটা আলাদা আলাদা জায়গা চেঞ্জ করে, আলাদা আলাদা জায়গা চেঞ্জ হয়, আলাদা আলাদা ভাবে ওটাকে মানে অবজারভেশন করা হয়। তো এটা আলাদা আলাদা জায়গায় মানে ওটা দেখা যায়। তো এটা হচ্ছে একটা ঝড়, যেটাকে আমরা সোলার, মানে সোলার তো না, এটা এটা হচ্ছে বৃহস্পতির ঝড়, বা একটা স্টর্ম আমরা বলে থাকি। বৃহস্পতির চাঁদ, এটা একটি মিনি সৌরজগৎ। আমি যখন বললাম যে যদি আপনাদের কাছে একটা 10x জুমের যদি আপনাদের কাছে একটা দূরবীন থাকে, তাহলে সেই দূরবীন দিয়ে কিন্তু বৃহস্পতি যেমন সূর্যকে চারদিকে 8টি গ্রহ প্রদক্ষিণ করছে, মানে চারদিকে ঘুরছে, সেরকমই বৃহস্পতির চারদিকে কিন্তু আপনি খুব সুন্দর চাঁদ, মানে 4টা চাঁদ দেখতে পাবেন। ছোট দূরবীন থেকেও আপনি দেখতে পাবেন যে ওর 4টা চাঁদ কিন্তু ঘুরছে। এবং আমি আমি এটা নিজের চোখে মাঝে মাঝেই, মানে এটা আমি দেখি। আমার এটা খুব অ্যাস্ট্রোনমিতে আমার খুব শখ, মানে সৌরজগৎকে দেখার খুব ইচ্ছা, তো মাঝে মাঝে দেখতে থাকি। তো যখনই আকাশ পরিষ্কার থাকবে এবং বৃহস্পতির যখন আকাশে আগমন থাকবে, আমাদের আশেপাশে যখন তারার মতো দেখতে পাওয়া যাবে, তখন ওইদিকে যদি দূরবীন করে আমরা পার্টিকুলার সেদিকে দূরবীন করে দেখি, তাহলে তার চারপাশে 4টা চাঁদ যে আছে, সেই চাঁদগুলো আমরা দেখতে পাবো। ওর চাঁদ তো অনেকটি আছে, কিন্তু 4টা চাঁদ আমরা দেখতে পাবো। আপনারা চেষ্টা করলে আপনারাও দেখতে পাবেন। তো এই চাঁদগুলো, যে চাঁদগুলো দেখার কথা বলছি, যে চাঁদগুলো দেখতে পাওয়া যায়, এগুলো মনে রাখবেন যে বৃহস্পতির নিম্নলিখিত কোনটি বৃহস্পতির উপগ্রহ নয় বা উপগ্রহ। এই 4টি নাম সবসময় বেশি, মানে জিজ্ঞাসা করা হয়। একটা হচ্ছে আয়ো, বা আয়োয়া বলা হয়, ইউরোপা, গ্যানিমেড আর ক্যালিস্টো। এই 4টি চাঁদ যেটি আমাদের বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করে, এবং সেটি সাধারণ দূরবীনেও দেখতে পাওয়া যায়। শনি, শনির ব্যাপারে আর কিছু বলছি না। শনির ব্যাপারে অলরেডি আমরা কথা বলে নিয়েছি। শনি রিং এর রাজা, যেটা রিং এর জন্যই ও খুবই বিখ্যাত। তো সেই রিংটা যদি দেখি, তাহলে রিং আমাদের রিং
মেইনলি বরফের টুকরো দিয়ে তৈরি। এর ব্যাসা এর এর মানে এর চওড়া প্রচুর, কিন্তু যদি থিকনেস দেখা হয় তাহলে মাত্র 10 মিটার এই সোনি এই রিংটা। শনির রহস্যময় জগৎ যদি আমরা দেখার চেষ্টা করি, তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, কিছু পার্টিকুলার ইনফরমেশন। দর্শনীয় রিং, এটার রিং গুলি কত কিলোমিটার পর্যন্ত প্রশস্ত দেখতে পারেন। 2,75,000 কিলোমিটার প্রশস্ত রিং গুলো, এবং এর পুরু দেখেন মাত্র 10 মিটার। আর এটা বরফের মূলত বরফের টুকরো দিয়েই তৈরি। এর 83 চাঁদ আছে, এবং এর ষড়ভুজাকার ঝড়, মানে এটা শনির উত্তর মেরুতে দেখতে পাওয়া যায়। একটা বিশাল ষড়ভুজাকার ঝড় রয়েছে, যেটা পৃথিবী থেকে বেশ কয়েক গুণ বড়। ইউরেনাস এবং নেপচুন বরফের দৈত্য, দুটোই বরফের ন্যায়। ইউরেনাস পাশ ফিরে ঘোরে, এবং নেপচুন হচ্ছে ঝড় দৈত্য, যেটা এর অনেক হবে। এটা এটা জেনে রাখতে হবে যে নেপচুন আমাদের সব থেকে দূরের গ্রহ, সব থেকে মানে আমাদের সোলার সিস্টেমের সব থেকে দূরের গ্রহ হচ্ছে আমাদের নেপচুন, যেটা আগে প্লুটো ছিল, পরে 2006-এ সেটা বাদ দেওয়া হয়েছে, এবং বাদ দিয়ে সেটাকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। প্লুটো 1930 সালে সেটাকে আবিষ্কার হয়েছিল, এবং নবম গ্রহ হিসাবে এটাকে শ্রেণীবদ্ধ করা হয়। কিন্তু 2006 সালে এটাকে কি বলে যে এটা না, এর কক্ষপথ পরিষ্কার নয়, তাই ওই জন্যই এটাকে গ্রহের পথ থেকে, গ্রহের লিস্ট থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে বিজ্ঞানীরা কুইপার বেল্ট, যেটা আমরা বলি কুইপার বেল্ট কি, সেটা আমরা একটু পরে দেখবো। কুইপার বেল্টে হাজার হাজার নতুন বস্তু আবিষ্কার করেছেন, যার মধ্যে ইরিস, সেগনা, মেকমেক, এসব প্লুটোর মতোই কিছু কিছু গ্রহের মতো বামন গ্রহ যেগুলো বলি, সেগুলো এই কুইপার বেল্টে আবিষ্কার হয়েছে। তো কুইপার বেল্টটা কি? কুইপার বেল্টটা হচ্ছে একটা বেল্ট, একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে এই বামন গ্রহ বা বিভিন্ন পাথর, বিশাল বড় বড় আকারের পাথর, বিভিন্ন গ্রহাণুপুঞ্জগুলো এখানে থাকে। নেক্সট আমাদের চাঁদ। আমরা গোটা চ্যাপ্টারটাকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, এবং এর একটা নোট হয়তো আপনাদের কাছে চলে যাবে, এখানে মেন ইনফরমেশন গুলো থাকবে। তো চাঁদ এবং চাঁদের যদি উপগ্রহ, এই চাঁদটাকে যদি দেখি, চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে, এবং এটি জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করতে মানে অনেকটাই এর মুখ্য ভূমিকা রয়েছে। যেমন চাঁদের রয়েছে তেমনই সূর্যের রয়েছে। আর পৃথিবীকে একবার ঘুরতে এর সময় লাগে 27.3 দিন। এটা হচ্ছে আমাদের, এই উপগ্রহটা হচ্ছে আমাদের প্রাকৃতিক উপগ্রহ, মানে এটা এখানে আমরা মানুষরা তৈরি করেনি, এটা তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবেই। এবং মানুষ যেগুলো তৈরি করে সেগুলোকে আমরা উপগ্রহ বলি। সেই উপগ্রহগুলো বিভিন্ন, যেমন ইনস্যাট সিরিজ গুলো আমাদের ভারতীয় উপগ্রহ, সেগুলো মানুষ কৃত্রিম ভাবে তৈরি করেছে। সেগুলো কিসের জন্য তৈরি করেছে আপনারা হয়তো জানেন। আবহাওয়া পূর্বাভাস, জিপিএস, আমরা যেগুলো মোবাইলে ম্যাপ ব্যবহার করি, সেগুলো হয়তো স্যাটেলাইটের মাধ্যমে সেগুলো কানেক্ট হয়ে আমাদের এক্সাক্ট লোকেশন মানে দেখাতে সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের ম্যান মেড স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর এই যে চাঁদ হচ্ছে আমাদের প্রাকৃতিক একটি স্যাটেলাইট। গ্রহাণু ও উল্কা, এগুলো সবই কিন্তু আমাদের সোলার সিস্টেম বা আমাদের সৌরজগতের কোন একটা বস্তু, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো গ্রহাণু বলয়, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে একটা বলয় আছে, এখানে লক্ষ লক্ষ শিলাখণ্ড থাকে, এবং সেই শিলাখণ্ডগুলো মাঝে মাঝে পৃথিবীর দিকে ছুটে চলে আসে। যেহেতু পাশে আমাদের বৃহস্পতি আছে, তো আমরা জানি যে বড় বস্তু একটা ছোট বস্তুকে নিজের দিকে আকর্ষণ বেশি করে, তাই সমস্ত যে গ্রহাণুগুলো থাকে বা যে পাথরগুলো থাকে, শিলাখণ্ডগুলো থাকে, সেগুলো পৃথিবীর দিকে না এসে সেটা কিন্তু বৃহস্পতির দিকে চলে যায়। সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে সেখান থেকে রক্ষা পাই। না হলে যদি আমরা আমাদের দিকে আসতে লাগতো, তো মানে কোনো না কোনো কোথাও না কোথাও হয়তো সুনামি, ভূমিকম্প হয়তো এক্সটার্নাল ফোর্সের দ্বারা হতেই থাকতো। যাই হোক, উল্কাপিণ্ড আমরা মাঝে মাঝে শুনতে পাই যে উল্কা হয়েছে, উল্কাপাত হবে। তো উল্কাপিণ্ডটা কি? ছোট মহাকাশীয় কণা, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে। হ্যাঁ, এদের আমরা তারাখসা বলি। হ্যাঁ, যখন আমরা এটা দেখি, তো অনেকজন বিভিন্ন বলিউড সিনেমাতে আমরা দেখতে থাকি না, যে যখনই একটা তারা চলে গেল, আমরা চোখ বন্ধ করে একদম কিছু উইশ চাই, যে আমি একটা চাকরি পেয়ে যাই, আমি একটু ফেমাস হয়ে যাই, অনেক কিছু অনেকজন করে, কিন্তু আসলে একটা উল্কাপিণ্ড, যেটা আমরা তারাখসা নামে আমাদের পরিচিত, যখন আলাদা একটা বাইরের জায়গা থেকে আসে এবং আমাদের বায়ুমণ্ডলের সঙ্গে এসে যখন ঘর্ষণ হয়, সেটা জ্বলে উঠে এবং সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়।
এর গুরুত্ব কি, আমরা কেন এটা জানবো এগুলোর ব্যাপারে? এই গ্রহাণুগুলো আমাদের কি করে, যে আমাদের সৌরজগতের যে ইতিহাস, সেই পৃথিবীতে যদি কোনো উল্কা বা কোনো গ্রহাণু যদি এসে পড়ে, তাহলে আমরা ওখান থেকে জানতে পারবো যে পৃথিবীতে প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছে। তো এগুলো জানতে আমাদের এই গ্রহাণুগুলো বা উল্কাগুলো আমাদের হেল্প করে। আচ্ছা, এবার একটা দারুণ জিনিস, যে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে মহাবিশ্ব, আমরা কেন জানছি এগুলো? সোলার সিস্টেম পড়া দরকার কি? একটা জিওগ্রাফি স্টুডেন্টের সোলার সিস্টেম পড়া দরকার কি? আমরা জানি ভূগোল মানে হচ্ছে কি, যে যে কোনো লোকেশনের, যে কোনো জায়গার আমরা কোনো কিছুকে বিশ্লেষণ করি, সেই জায়গার সবকিছু আমরা কি, কেন, কিভাবে, এগুলো ব্যাপার পড়ি। তো এটা যখনই আমরা লোকেশনের ব্যাপারে পড়ি, তো আমাদের লোকেশনটা তো জানতে হবে। তো আমাদের যদি বাড়ি কোনো জেলায় হয় পশ্চিমবঙ্গের, তাহলে আমাদের জেলাটা কোথায় আছে? আমাদের রাজ্য কোথায় আছে? আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এবং এশিয়া মহাদেশ কোথায় আছে? আমাদের পৃথিবীতে। এই পৃথিবীটা আমাদের সৌরজগতের একটা কি, একটা আমাদের এই সৌরজগতের একটা গ্রহ। ঠিক আছে, তো আমরা সৌরজগতে আসলাম। এই সৌরজগৎটা কোথায় আছে? আমাদের গ্যালাক্সিতে আছে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। ঠিক আছে, তো আমাদের এই মিল্কি ওয়েতে যদি দেখা যায়, তাহলে মিল্কি ওয়ে তো এখানে লেখা আছে, আপনাদের সামনে দেখবেন, একটু অবাক হয়ে যাবেন। 100 বিলিয়ন তারা নিয়ে গঠিত আমাদের এই গ্যালাক্সি। 100 বিলিয়ন। তো এক 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 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, 100 কোটি মানে হচ্ছে 1 বিলিয়ন। তো এতটি আমাদের এই মিল্কি ওয়ে, শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতেই এতটি তারা রয়েছে। আর ওই তারার মধ্যে একটা তারা হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে, এই সূর্যের আন্ডারে আমাদের এই পৃথিবীতে একটা দেশ ভারত, এই ভারতে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এবং এই পশ্চিমবঙ্গে একটা জেলা আমাদের কলকাতা। সেই কলকাতার কোনো এক জায়গায় বসে আমরা হয়তো এই সব আলোচনা করছি, এগুলো আমরা জানার চেষ্টা করছি। এই যে লোকেশন, একটা সিরিজ জিওগ্রাফি, যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এই লোকেশনটা আমাদের জানতে হবে। তো আমাদের মহাবিশ্ব থেকে আমাদের সেই কলকাতা, এই যে মহাবিশ্ব যদি দেখি, মহাবিশ্বে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বললাম। আমাদের মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। এটা একটা আনুমানিক, এর থেকেও বেশি হতে পারে। 2 ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে গঠিত এই বিশাল মহাবিশ্ব। এই 2 ট্রিলিয়ন মানে হচ্ছে মানে কল্পনা করা যাবে না যে এত বড় আমাদের মহাবিশ্ব। এই মহাবিশ্বে এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েতে আমাদের বসবাস, আমাদের সৌরজগতে। তার মানে আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের সোলার সিস্টেমে, মানে সৌরজগতে, যদি একটা গ্রহ, এরকম একটা সূর্যের আন্ডারে যদি 8টা গ্রহ থাকে, তো এরকম তো হতেই পারে না যে বাকি যে 100 বিলিয়ন তারা রয়েছে আমাদের গ্যালাক্সিতে, যেগুলো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, সেই গ্যালাক্সি গুলোতে গ্রহ থাকতে পারে, সেখানে প্রাণ থাকতে পারে। এই যে একটা চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে হয়তো আগামীতে খোঁজ দিন চলবে। হয়তো কোনোদিনও প্রাণ বেরিয়ে আসতে পারে কোনো গ্যালাক্সি, কোনো আদার, অন্য কোনো সোলার সিস্টেমে। আর আমাদের এই মিল্কি ওয়ের পাশের যেটা, আমাদের মিল্কি ওয়ের সব থেকে কাছের যেটা আর একটা গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে আমাদের সব থেকে কাছের গ্যালাক্সি। তো এটা হচ্ছে গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে মহাবিশ্বের একটা চিত্র। এবার আসি একটা নাম, সেরেস। এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেই পারে যে সেরেস কি। সেরেস হচ্ছে একটা গ্রহাণু, ঠিক আছে, যেটা আমাদের এটা বিশাল বড়, মানে আমাদের গ্রহাণু বেল্ট যেটা রয়েছে, সেই গ্রহাণু বেল্টের সব থেকে বড় যেটা আকারের এই গ্রহাণু, সেটা হচ্ছে সেরেস। ওর নাম, ওর ব্যাস হচ্ছে 940 কিলোমিটার, এবং চাঁদের চেয়ে ছোট, কিন্তু অন্যান্য গ্রহাণুর থেকে অনেক অনেক বড়। এর অবস্থানটা কি? অবস্থান হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে যেটা বেল্ট আছে, সেই বেল্ট। এই বিশেষত্বটা কি? এটা বামন গ্রহ হিসাবে স্বীকৃতি পেয়েছে, এবং পানির বরফে উপস্থিতি রয়েছে এই সেরেস গ্রহাণুতে। উল্কাপিণ্ড, উল্কাপিণ্ডের ব্যাপারে আমরা কথা বলেছি। উল্কাপিণ্ড তারা খোসা যেটা বললাম, সেটা নিয়ে আর একটু রিপিট করছি না। আপনাদের মানে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা আকাশে মাঝে মাঝে দেখবেন, আর এই উল্কাপিণ্ডর একটা অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। উল্কা বৃষ্টি, মিটিওর শাওয়ার বলে যেটাকে ইংরেজিতে, মাঝে মাঝেই বছরে, আমাদের এই বছরেও হবে, প্রত্যেক বছরে হয়, উল্কা বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। ঘন্টায় 40-50টা তারা খসা মানে হয়, আতশবাজির মতো মনে হয়। আর এটা খুবই সাধারণ এবং খুবই প্রাকৃতিক ঘটনা, এটা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। যেহেতু আমি নিজে স্কাই অবজার্ভ করি, তো প্রতি বছর এটা দেখার একটা সৌভাগ্য হয়। এটা আমি দেখি, আপনারাও দেখবেন। এটা হচ্ছে কি? উল্কা বৃষ্টি, যেটা মিটিওর শাওয়ার বলা হয়। মহাবিশ্ব,
মহাবিশ্ব কত বড় সেইটা কথাটা আমরা বললাম। এবার হচ্ছে কত গ্যালাক্সি, কত তারকা, সবকিছু এখানে ইনফরমেশন থাকলো। ঠিক আছে, তো এই এই যে একটা ছোট্ট ব্রিফ আমাদের সোলার সিস্টেম, যদি আমরা বইয়ে পড়ি সেটা হয়তো অনেক আরো ইনফরমেশন ওখানে আছে। তবে আমি চেষ্টা করেছিলাম যে কিছু কিছু ইনফরমেশন যেগুলো পরীক্ষায় আসে সাধারণত, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন বেশি হয় না। এই চ্যাপ্টার যেহেতু শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন রয়েছে, ওই জন্য এই চ্যাপ্টার থেকে সেন্ট্রাল টেট বা ওয়েস্ট বেঙ্গল টেটে একটা থেকে ম্যাক্সিমাম দুটো কিংবা এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এবং একটা প্রশ্ন এরকম থাকবে যে আমাদের এই চ্যাপ্টার এবং আগামী চ্যাপ্টার এই দুটো মিক্স করে হয়তো প্রশ্ন থাকতে পারে। তো ওই জন্য এখানে শুধুমাত্র কয়েকটা ইনফরমেশনই খুবই ইম্পর্টেন্ট, এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু মনে রাখা বাকি জিনিসগুলো জরুরি, যেটা আগামীতে আমরা যখনই ডিসকাস করব, অন্যান্য চ্যাপ্টারে যখন আমরা ঢুকবো, তখন কিন্তু এই জিনিসগুলো প্রচুর কাজে লাগবে। অন্যান্য গ্রহের নাম আসতে পারে, অন্যান্য কুইপার বেল্টের নাম আসতে পারে। তো এই জন্যই এই পুরো একটা এই উপস্থাপনাটা বা প্রেজেন্টেশনটা করা হয়েছিল। যাই হোক, এবার আমাদের নেক্সট প্রশ্ন উত্তর পর্ব। আমরা এবার দেখার চেষ্টা করবো যে আপনারা আমার কথা, আমাদের এই প্রেজেন্টেশন যেটা দিলাম, সেই প্রেজেন্টেশনে কতটা আপনারা মানে আমার কথা বুঝতে পেরেছেন, আমার ভাষা আপনাদের কাছে কতটা গেছে, সেই ব্যাপারটা। এবার আপনারা নিজ নিজ মোবাইলের চ্যাট বক্স খুলে নিন এবং উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যান। ওকে, সবাই রেডি? প্লিজ থামস আপ। হ্যাঁ, থামস আপ দিলেই বুঝে যাবো যে হ্যাঁ আপনারা রেডি। থ্যাংক ইউ। তো আমরা এবার যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। যে প্রশ্নোত্তরগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি মোটামুটি আমরা নিজের আয়ত্তে করে নিই, তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে বেশি কোনো সমস্যা থাকবে না, শিওর। ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহ? অপশন এ মঙ্গল, অপশন বি শনি, সি ইউরেনাস, ডি নেপচুন। এ মাসুদা, বি বি শনি। ওকে, এ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো প্রশ্ন যে বি লিখেছে, হয়তো মিস্টেক করে বি লিখে দিয়েছেন। হ্যাঁ, আপনারা আবারও বলছি যে অভ্যন্তরীণ গ্রহ চারটি, অভ্যন্তরীণ গ্রহ চারটি, সেটি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। তো এখানে অন্য কোনো অপশন নেই, এখানে অপশন রয়েছে মঙ্গল। তো আমাদের প্রশ্ন এই উত্তর হবে মঙ্গল। আমাদের এই হচ্ছে মঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, আমি মনে করি সবাই প্রস্তুত। নেক্সট কোয়েশ্চেন আপনাদের সামনে, নিচের কোনটি একটি গ্রহ? ধূমকেতু, খগোলীয় পাথর, নেপচুন এবং গ্রহাণু। খুবই সিম্পল কোয়েশ্চেন। এটা ক্লাস 6 এর স্টুডেন্ট, মানে যেহেতু চ্যাপ্টারটা 6 এর, তো এই এই এরকম মনে হতে পারে যে আপনাদের মনে হতে পারে না যে এত সোজা সোজা কোশ্চেন কেন করছেন। তো অ্যাকচুয়ালি এটা ক্লাস 6 এর চ্যাপ্টার, ক্লাস 6 এনসিইআরটি, ক্লাস 6 আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড, দুটোই। তো এরকম কোয়েশ্চেন হয়তো এত সোজা কোয়েশ্চেন আসবে না, জাস্ট আমরা আমাদের রিক্যাপ করার জন্য, আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেই রিক্যাপ করার জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। এইরকম কোয়েশ্চেন কিন্তু খুবই কম আসবে, কিন্তু প্রথম কোয়েশ্চেনটা যেটা দিলাম, এই কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন আসে এবং এসেছে। উত্তর হচ্ছে নেপচুন। নেক্সট, সৌরজগতের কোন অংশে গ্রহাণু আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে প্রথম পয়েন্ট যেটা, প্রথম অপশন গ্রহাণু বেন্ড, সেকেন্ড হচ্ছে ব্যান্ড, সেকেন্ড হচ্ছে চাঁদের চারপাশে, থার্ড হচ্ছে ইউরেনাসের কক্ষপথে, ডি হচ্ছে সূর্যের পৃষ্ঠে। তো এখানে আপনারা অ্যান্সার দিয়ে দিন, তারপরে আমি হয়তো বলছি। মাসুমা খাতুন ডি, সালমা ডি, সূর্যের পৃষ্ঠে। প্রশ্নটা আবার পড়ার আমি অনুরোধ করছি, প্রশ্নটা কি? সৌরজগতের কোন অংশে গ্রহাণু আছে? যা ভেরি গুড। তো অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা, যে কোনো
যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো যেখানেই আপনারা পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই প্রশ্নটা মানে দেখার চেষ্টা করবেন যে প্রশ্নটা কি আছে। যেমন যদি এবার এসএসসি প্রশ্ন দেখি আমরা, এসএসসি ভূগোলের প্রশ্ন, পিজি লেভেলে যেটা প্রশ্ন হয়েছিল, একটা প্রশ্ন ছিল যে ভারতে প্রথম ন্যাশনাল পার্কের বর্তমান নাম কি। তো অনেকজন ওটাকে কি করে দিয়েছিল, জিম করবেট। জিম করবেট প্রথম ন্যাশনাল পার্ক কেন করেছিল জানি না, আমি নিজেও ইয়ে করিনি। তো ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা পড়তে হবে, যে প্রশ্নটা কি বলছে পুরোটা, ঠিক আছে। তো ওটা না পড়লে কিন্তু মাঝে মাঝে প্রথম কয়েকটা শব্দ দেখেই কনফিডেন্স চলে আসে, ওভার কনফিডেন্স হয়ে যায় যে হয়তো এটাই জিজ্ঞাসা করেছে। তো পরে যদি একবার ওএমআর ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওটা আর কোনো চান্স থাকবে না। তো ওই জন্যই এটা খুবই জরুরি। গ্রহাণু ব্যান্ড যেটা আছে সেটা অ্যান্সার। এখানে কিন্তু গ্রহাণু ব্যান্ডের জায়গায় অ্যাস্টেরয়েড বেল্টও বলে, কিন্তু অ্যাস্টেরয়েড বেল্ট, বাংলাতেও অ্যাস্টেরয়েড বেল্ট অনেক জায়গায় লেখা থাকে। তো আপনারা এটা অবশ্যই দেখে নেবেন যে অ্যাস্টেরয়েড বেল্ট মানে অ্যাস্টেরয়েড, যেখানে অ্যাস্টেরয়েড মানে এই গ্রহাণুগুলো যেগুলো যেখানে থাকে সেটাই হচ্ছে, এগুলোকে আমরা অ্যাস্টেরয়েড বলি, এটা অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড ব্যান্ড বা অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু ব্যান্ড, এই এটা অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে, আর এগেইন খুবই সিম্পল কোয়েশ্চেন, সূর্য থেকে সব থেকে দূরের গ্রহ কোনটি? ভেরি গুড, নেপচুন। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, সৌরজগৎ কোথায় অবস্থিত? অপশন এ অ্যান্ড্রোমেডা, অপশন বি মিল্কি ওয়ে, অপশন সি ব্ল্যাক আই, অপশন ডি বডেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার দারুণ রেসপন্স। এবার একবার দেখে নিচ্ছি, হ্যাঁ অ্যান্সারটা, অ্যান্সারটা হচ্ছে মিল্কি ওয়ে। সবাই কারেক্ট অ্যান্সার, মানে আপনাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। তো আমরা যেটা বললাম, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের সব থেকে কাছের গ্যালাক্সি। এটা যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে কাছের গ্যালাক্সি কি, তাহলে আমাদের অ্যান্ড্রোমেডা। এই চারটি কিন্তু আমাদের গ্যালাক্সির নাম, আলাদা আলাদা গ্যালাক্সি। মিল্কি ওয়ে, ব্ল্যাক আই গ্যালাক্সি, বর্ডেস গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এগুলো গ্যালাক্সির নাম। তো আমরা জানি আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা হচ্ছে আমাদের এই সৌরজগতে যে যে গ্যালাক্সিতে আমাদের আমাদের বাস। আচ্ছা, একটা জিনিস, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আমি বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন বানিয়েছি, বিভিন্ন এবং মানে অনেক জায়গায় কোয়েশ্চেন বানানোর কাজ করেছি, প্রশ্নপত্র। তো যখন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে আমাদের এই টেট টাইপের এক্সাম যখন হয়, তখন দুই ধরনের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে সিকে বলি ওটাকে আমরা, আর একটাকে বলি পিসিকে। সিকে মানে হচ্ছে কন্টেন্ট নলেজ, আর পিসিকে মানে হচ্ছে পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। তো পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজটা হয়তো এখানে আমরা ডিল করব না, আমাদের এই সাবজেক্টে, এডুকেশনে হয়তো ওটা ডিল হবে। কিন্তু সেটা কি, যে সাবজেক্টকে, যে আপনার যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আপনি কিভাবে ক্লাসে ডিল করবেন সেটার ব্যাপারে ওই পিসি কে আলোচনা করে। যেমন যে ম্যাপ পড়ানোর পূর্বে আপনি কোন কোন গতিবিধি বা কোন কোন অ্যাক্টিভিটি ক্লাসে করবেন, তো হয়তো চারটা অপশন দেওয়া থাকলো, সেখানে হয়তো একটা টিক করতে হবে, সেটা হচ্ছে পিসি কে। কিংবা হয়তো জিজ্ঞাসা করলো যে গ্লোব দেখানোর পূর্বে আপনাকে কোন জিনিসগুলো ধ্যান মানে নিজের খেয়াল রাখতে হবে। কিংবা এরকম প্রশ্ন আসতে পারে যে ল্যাটিটিউড লংটিটিউড মানে দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশ রেখা, এই যে এগুলো রেখাগুলো পড়ানোর আগে বাচ্চাদের কি ধরনের সমস্যা, মানে কোন একটা সমস্যা দিবে, এরকম সমস্যা হলে আপনি কিভাবে ওটাকে সমাধান করবেন। তো চারটা হয়তো অপশন থাকলো, সেখানে কিন্তু আপনাকে উত্তর করতে হবে। দেখেন এখানে কিন্তু প্রশ্নগুলো আপনার সাবজেক্ট থেকেই জিজ্ঞাসা করছে। ম্যাথ হয়তো জিজ্ঞাসা করতে পারে যে ম্যাথে এরকম সমস্যা হচ্ছে কিভাবে করবেন। এগুলোকে বলা হয় পিসি কে, পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। এগুলো বেশ কয়েকটা কোয়েশ্চেন থাকবে, আর এগুলোতে আপনাদের সাবজেক্টের সঙ্গে সঙ্গে আপনাদের কমন সেন্সটা খুবই ব্যবহার করতে হবে, তাহলে কি কারেক্ট অ্যান্সার একদম বেরিয়ে আসবে। খুব সোজা থাকে, খুব ভারী কিছু থাকে না।
আপনারা যদি সেন্ট্রাল টেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট যদি কোয়েশ্চেন অ্যানালিসিস করেন তাহলে দেখতে পাবেন এই কোয়েশ্চেন গুলো কত ইজি হয় যদি আমরা প্র্যাকটিস করি বারবার দেখি। কিন্তু অনেক সময় ওটা এমন কনফিউশন মানে ক্রিয়েট করে যে আমরা মনে করি যে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে। তো ওইগুলো আমাদের প্র্যাকটিস দরকার হবে। প্র্যাকটিস যখনই আমরা করব তখন ওগুলোতে আমাদের মাস্টারি হয়ে যাবে। তাহলে কি বললাম, কন্টেন্ট নলেজ এবং পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ। তো আমরা যেগুলো আলোচনা করছি এখন সোলার সিস্টেম, তারপরে আদার এগ্রিকালচার, ওয়াটার, এয়ার, বায়ু যেগুলো, তারপরে আমাদের সাবজেক্ট হিসেবে আমাদের ভূগোল, তারপরে হচ্ছে রিসোর্স বা সম্পদ, এগুলো যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের এই সিলেবাসে টেটের সিলেবাসে রয়েছে, এই সিলেবাস গুলো থেকে সম্পূর্ণই কিন্তু আমরা যেগুলো আলোচনা করব ভবিষ্যতে সেগুলো হবে কন্টেন্ট নলেজ বা আমাদের বিষয়ের বিষয়বস্তু, মানে আমাদের ভূগোলের বিষয়বস্তু, এগুলো এখানে আলোচনা হবে। আর এরপরে যেটা থাকলো পিসিকে, সেটা কিন্তু আমাদের এডুকেশন বা আমাদের এই সাবজেক্ট এবং এডুকেশনের কম্বিনেশনে যে ক্লাস হতে পারে সেখানে এগুলো আলোচনা হবে। তো অবশেষে ধন্যবাদ। সময় হচ্ছে 8:55। আপনাদের সময় নিয়েছি, প্রচুর সময় নিয়েছি। আমি মানে কন্টিনিউয়াস বলেছি। এবার সময় হচ্ছে মাইক এখন আপনাদের হাতে। এখন যদি আপনাদের এই ব্যাপারে যা যা কথা হলো বা আমাদের এই সোলার সিস্টেম বা আমাদের সৌরজগৎ এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারি থাকে, প্লিজ ইউজ ইউর চ্যাট বক্স কিংবা মাইক অন করে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ।